মা পরকীয়াতে লিপ্ত ছিল, তাই দাদি আর বড় আম্মু মিলে মাকে খুব মারছে। পরকীয়া কী জিনিস এটাই মাথায় আসছে না ছোট্ট তিতিরের। দূরে চাচির কোল থেকে তিতিরটা কেঁদেই চলছে তার মায়ের চিৎকার শুনে, চোখের পাপড়ি বেদ করে ছোট্ট ছোট্ট মুক্তার মতো পানি পড়ে যাচ্ছে দু চোখ দিয়ে। তোর স্বামী থাকা সত্ত্বেও কোন নাগরের পিড়িতে মজেছিস মাগি, বলে আরও কয়েকটা হোঁচনা দিল তিতিরের মাকে ওর দাদি। মরতে পারিস না, ছেলেটা আমার বিদেশ খাটে, আর তুই পায়ের উপর পা তুলে ফষ্টি নষ্টি শুরু করে দিছিস। হাবিব এরশাদরে ফোন দে তো বাপ, তার শখের বউ কি করে বেড়াচ্ছে সেটা ওর তো জানা উচিত। আম্মা ওরে ছেড়ে দেন বলে হাবিব দৌড়ে এসে মনুজান বিবিরে জোর করে দূরে সরিয়ে নিয়ে আসে। তোমরা ওকে এভাবে মারলে তো ও মরে যাবে। এদিকে তিতিরের মা রুবিনার অবস্থা খুবই খারাপ, রক্তবমি করতে শুরু করে দিছে। রুবিনার দেবর শামীম তাড়াহুড়ো করে ডাক্তার ডাকতে গেল। প্রায় আধা ঘন্টার পর একটা গ্রাম্য ডাক্তার নিয়ে হাজির হলো। ডাক্তার সাহেব রুবিনাকে দেখে শিউরে উঠল। এই, তোরা মানুষ, কেউ কাউকে এভাবে ধরে মারে? এখন যদি এর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মা তোদের অবস্থা কি করবে ভেবেছিস? আহা, না জানে কতটা কষ্ট হচ্ছে মেয়েটার। মা বলতো তোমার কি কি সমস্যা হচ্ছে। রুবিনার সেন্স থাকলে তো কিছু বলবে। এই মেয়ে মানুষের বুদ্ধি সব সময় হাঁটুর নিচে থাকে। আম্মা মারছেন ঠিক আছে, তাই বলে এভাবে মারবেন? এখন কি হবে? ডাক্তার কিছু ওষুধ, স্যালাইন এবং ইঞ্জেকশন হাতে ফুস করে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, হাবিব আল্লাহরে ডাকো, মাইয়াটার অবস্থা ভালো ঠেকতেছে না। গ্রামের চেয়ারম্যানরে খবর দিয়ে রাখো আগে থেকে। আমার যা পরামর্শ দেওয়ার কথা আমি দিছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ও দাদি, আমি আম্মুর কাছে যাব। তোমরা ভালো না, আমার আম্মুরে তোমরাই মারছ। আমি এখানে থাকবো না। আব্বু এলে আব্বুকে সব বলে দেব তোমরা কেমন করে আম্মুকে মারছো বলে ফিকরাতে লাগলো তিতির। ছোট্ট তিতিরের কান্না দেখে মনুজান বিবিও ডুকরে কেঁদে উঠল। এত সুন্দর পুতুলের মতো মাইয়া রেখে কেউ অন্য মরদের লগে নষ্টামি করে? কতবার এরশাদরে কইছি এই মাইয়ারে বিয়া করিস না বাপ, এখন শুধু এই ছোট্ট মাইয়াটা ভাসবো। মাইয়াটার কপালে আর বুঝি সুখ নেই, তোর মায়ের জন্যই তুই ভাসবি। রাত 9টার দিকে রুবিনার সেন্স ফিরল, চোখ দুটো মেলে শুধু মেয়েটাকেই খুঁজছে। বড় যা বলে উঠল, কারে খুঁজিস? যারে খুঁজস তারে আর পাবি না। সকালে উঠে বাপের বাড়ি ঘাটাদর। ভাবি তিতির কই? আমার মেয়েটার একটু এনে দেন না আমার কাছে, ও কি খাইছে? তোর লজ্জা করে না? সব শেষ করে দিয়ে এখন মাইয়া চিন্তা করস? চোখে থুতে দিয়ে কান্দা বন্ধ কর। এরশাদ তোর জন্য বিদেশ খাটতে গেছে, আর তুই কি করছস? শেষে কিনা পরকীয়া। ছি, মরতে পারলি না মাগি? বেশি খাওয়া হয়ে গেছে তাই গতরে তেল ধরছে তাই না? তোর তেল বের করছি, ধারা আজই এরশাদের সব কিছু খুলে বলবো, তারপর তোর স্যাটাং কথা কই থাইক্যা বার হয় সেটাও দেখবো। ভাবি যা ভুল করার আমি করছি। তিতিরের আব্বুরে কিছু বলেন না বলে রুবিনাও জায়ের পা জড়িয়ে ধরল। আমারে মাফ করে দেন ভাবি, আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়ে গেছে। আপনারা যা বলবেন তাই শুনবো, তবু এমনভাবে আমায় শাস্তি দিয়েন না। আগে হুঁশ ছিল না? কুত্তার লেজ কোনো দিনও সোজা হয় না, সব সময় বেঁকাই থাকে। তাই তুইও কোনো দিন সোজা হবি না। তোর মুখের বেড় কি কম ছিল? কম জ্বালাইছস আমারে? ছাড় বলে মর্জিনা বেগম চলে গেলেন। সকাল 7টা বাজতে মনুজান বিবি রুবিনার ঘরে এসে চুলের মুঠি ধরে বের করলো ঘর থেকে। এক্ষুনি বাইর হ ঘর থেকে। তোর বাপরে আর এরশাদরে কালি কল দিয়ে সব বলছে। এখন দুই পরিবার মিলে তোদের তালাকের ব্যবস্থা করা হবে। যা এক্ষুনি বাড়ি থেকে। আম্মা তিতির কই? কাল থেকে মেয়েটারে দেখি নেই। আমি ভুল করছি তাই বলে আমার অবুঝ মেয়েটারে আমার কাছ থেকে দূর করবেন না। রুবিনার কাকুতি মিনতি কারো কানে যায় না। মনুজান বিবি সহ সবার হাত পা ধরল, তাও কাজ হলো না। তাদের একটাই কথা, এ বাসায় তার আর জায়গা হবে না। রুবিনা বাধ্য হয়ে বাবার বাসায় রওনা দিল, কারণ সে নিজেও ভালো করে জানে কতটা ভুল সে করেছে। কাল ছিল রানী হালে, আর আজ তার কি হলো? সাপের লিখন আর বাঘের লেখন কখনো বিফলে যায় না।
রুবিনার বাবা রুবিনার মায়ের ধরে আচ্ছা মতো বকা দিচ্ছে। মা ভালো হলে তো বেটি ভালো হবে, ও যদি আজ বাড়িতে ঢোকে তাহলে তোদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিব। গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন? রুবিনার মা শুধু জুপ জুপ করে চোখের পানি ফেলছে। কাল থেকে খবরটা শোনার পর থেকে বাসার পরিস্থিতি খুবই খারাপ। সকাল থেকে চুলো অবধি জ্বলেনি। রুবিনার বড় ভাই তোফাজ্জল চুপ করে বারান্দায় বসে আছে। বউ কয়েকবার কথা বলতে আসছিল, কিন্তু স্বামীর রুক্ষ চোখে তাকেও চুপ করে দিছে। কারোই জানা নেই আজ কি হতে চলেছে। সকাল 10টার দিকে রুবিনা বাবার বাসায় কেবল উঠানে এসে দাঁড়াইছে। এমন সময় তোফাজ্জল কোথা থেকে একটি খড়ি চলা এনে রুবিনাকে এলোপাথারি মারতে লাগলো। মান সম্মান সব শেষ করে এসে এখানে আসছিস? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তোর মরণ হলো না? 7 দিন কান্নাকাটি করে চুপ করে থাকতাম, এভাবে তো আর সম্মান নষ্ট হতো না আমাদের। ভাইয়া আর মায়ের না, আমি আর সহ্য করতে পারতেছি না। আর কত মারবেন বলে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো রুবিনা। কিন্তু কে কার কথা শুনে? তোফাজ্জলের মুখ আর হাত সমানভাবে চলছেই চলছে। মেয়েটারে মেরে ফেলবি বলে রুবিনার মা এসে তোফাজ্জলকে আটকায়। এমনি গতকাল মায়ের খাইছে রুবিনা, তারপর আজ এমন মায়ের আবার। রুবিনা যেন নাজেহাল হয়ে পড়ল। উঠান থেকে ওঠার মতো শক্তি আর রইল না। রুবিনার মা আর ভাবি ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। মা, আমার ভুল হয়ে গেছে, এমন কাজ কখনো করব না, শুধু তিতিরটাকে আমার কাছে এনে দাও, ওকে ছাড়া যে আমি থাকতে পারছি না বলে বিলাপ করে কাঁদতে লাগলো রুবিনা। তোফাজ্জলের মা, ওরে ঘরের ভিতর তুললি কেন? আজ যদি ওরে বাড়ি থেকে বের না করে দিস তাহলে তোরে শুদ্ধি বিদায় করব বলে রাগে কাঁপতে কাঁপতে রুবিনার ভাবে এসে বারান্দায় উঠতে তোফাজ্জলের বউ দরজা বন্ধ করে দিল, যাতে শ্বশুর ঘরের ভিতর আর না ঢুকতে পারে। এভাবে আরও 3টা দিন কেটে গেল। ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরশাদকেও অনেকবার রিং দেওয়া হলো, কিন্তু কাজ হলো না। তিতিরটা কেমন আছে সেটাও জানা সম্ভব হচ্ছে না। রুবিনা বাধ্য হয়ে ওর বড় ননদের বাসায় রওনা দেয়। দেখি আপাকে বুঝিয়ে কিছু করা যায় কিনা। আপার কথা তো সবাই শোনে। এই কদিনে বাবা বা বড় ভাই কেউ কথা বলে না রুবিনার সাথে। বিকেলে রুবিনা বাসা থেকে বের হয় ননদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে এরশাদের কল আসে। রুবিনা কিছুটা স্বস্তি পেয়ে কল রিসিভ করে হ্যালো বলতে এরশাদ বলে উঠল, কই যাচ্ছিস? এবার রুবিনা থতমত খেয়ে বলল, তুমি কিভাবে জানলা আমি বাসা থেকে বের হয়েছি? তোর মা ফোন দিয়ে বলল। কোথায় যাচ্ছিস সেটা বল। আফার বাসায় যাচ্ছি। মরতে পারিস না বেলজ্জাহীন? আফার বাসায় যদি যাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর নিজের বাসায় ফিরে যা বলে অকথ্য বাসায় গালিগালাজ করে এরশাদ। রুবিনা ফোন কেটে দিয়ে বাসায় ফিরে এসে কাঁদতে কাঁদতে ঘরের দরজা লেগে দিল। অনেকক্ষণ কান্না করলো, তারপর ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যুকে বরণ করে নিল। নিজের ছোট্ট মেয়েটার কথা বাবার মতো একবারও সময় হলো না তার। মা ছাড়া একটা শিশুর জন্য পৃথিবীটা যে কতটা কষ্টকর সেটা একবারও ভাবলো না রুবিনা। একটু ধৈর্য ধরলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেত। অনেকক্ষণ ধরে রুবিনার রুমে দরজা না খোলা দেখে রুবিনার মা দরজা ধাক্কাতে লাগলো। একে একে পাড়ার সবাই এসে উঠোনে জড়ো হলো। বাড়িতে রুবিনার বাবা আর ভাই ছিল না বলে প্রতিবেশী 2জন ছেলে মানুষ সেন দরজা ভেঙে ফেললো। ততক্ষণে রুবিনা পরপারি। রুবিনা নিজে শেষ হলো আর মেয়েটার জীবন ও দুনিয়ার নরকে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিল। লাশ নিয়ে 2 পরিবারের অনেক কথা কাটাকাটি হয়ে যায়। অবশেষে 2 পরিবারের মীমাংসায় রুবিনার দাফন কার্য সমাধান হয়ে যায়। বাসার সবাই কান্নাকাটি করছে। ছোট্ট তিতির বুঝতেই পারছে না তার মা পৃথিবীতে আর নাই। দাদির কান্না দেখে তিতিরও কাঁদছে, কিন্তু বুঝতে পারছে না মা নামক অমূল্য ধন আর তার জীবনে আর নাই। সে জানে না তার ছোট্ট মনে কত আঘাত অপেক্ষা করে আসছে, যার নিজেরই মাই ভাবলো না তার বাচ্চার পরবর্তী তাকে ছাড়া কতটা কষ্টকর হবে সেখানে অন্য কারো। বাবার একদম সময় হওয়ার কথা নয়। তিতিরও দাদা দাদির কাছে থাকতে লাগলো। মোটামুটি ভালোই জীবন কাটছিল। এভাবে আরও 3 মাস কেটে যায়। এরপর এরশাদ দেশে ফিরে আসে। ছোট্ট তিতিরকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তার 2 মাসের মাথায় এরশাদ আদুরি নামে এক ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে বাসায় আনে।
এরপর থেকে নেমে আসে তিতিরের জীবনে অন্ধকার। ওর সৎমা মিশতে দেয় না কারোর সাথে, এমনকি নিজের দাদা দাদি বা পাড়া প্রতিবেশী কারোর সাথে না। রুমের ভিতর একা একাই কাটাতে লাগলো তার জীবন, যেখানে ছোট্ট শিশুদের খেলাধুলা করার সময় তখন তিতির বাসায় বন্দি জীবন কাটাতে লাগলো দিনের পর দিন। এরশাদও হয়ে গেল আদুরির হুকুমের গোলাম। ন্যায় বিচার বলে তার কোনো বিবেকই নেই। একদিন তিতির লুকিয়ে বড় আব্বুর বাসায় যায়, আর সেই কথা এক প্রতিবেশী ও সৎমাকে বলে দেয় যে তিতির ও চাচার বাসায় গেছে। কথাটি শুনে আদুরি প্রচণ্ড রেগে যায়। বাসার গেটের সামনে দাঁড়িয়ে তিতির বলে, কয়েকটা ডাক দিতে তিতির দৌড়ে এসে হাজির হয় ওর মার কাছে। ভয়ে চোখ মুখ শুকিয়ে যায়। বাসার ভিতর গেলেই মায়ের হাতে মায়ের খাইতে হবে। চুলের জুটি ধরে টেনে হিঁচড়ে তিতিরকে বাসার ভিতর নিয়ে গেল আদুরি। তিতিরের দাদি কয়েকটা কথা বলতে যেতেই সবার সামনে মুখের উপর গেট লেগে দেয় আদুরি। বাসায় এসে তিতিরকে অনেক মারধর করে। তিতির কান্না করতে করতে বিষম উঠে যায়, কান্না ছোটে মুখের লালা পড়তে থাকে। আদুরি তিতিরের মুখ চেপে ধরে বলল, এই চুপ করবি না, আরও মায়ের খাবি বলে আরও কয়েকটা থাপ্পড় মারল তিতিরকে। তিতিরের বাবা ততদিনে আদুরির গোলাম হয়ে গেছে। এরশাদ এসে আদুরিকে বলল, কি হয়েছে, ওকে মারছো কেন? সাদেকিয়ার মারি আমি? তোমার মেয়ে আমাদের শত্রুর বাসায় গিয়ে ভাত গিলছে। এত বিশাল বাসা দিয়েও ওর হয় না, ওর সাহস হয় কি ভেবে ও আমাদের শত্রুর বাসায় যায়? এরশাদ ছোট্ট তিতিরের হাত ধরে গেটের সামনে নিয়ে এসে সবাইকে শুনিয়ে বলল, ওকে আরও মারো, যাতে জন্মের মতো ওই বাসায় যাওয়ার কথা ভুলে যায়। বলেই রুমের ভিতর চলে গেল। আদুরিকে আর পায়কে কর্তা হুকুম দিছে বলে ইচ্ছে মতো তিতিরকে মারতে লাগলো। তিতিরের কান্নার শব্দে আশেপাশে মানুষ পর্যন্ত কেঁদে উঠল। শেষে পাশের বাসার এক মুরব্বী মহিলা এসে চিৎকার করে বলে উঠল, এরশাদ, তুই বাপ হয়ে মা মারা মাইয়াটারে মায়ের খাওয়াচ্ছিস? তুই কি মানুষ না পশু? মেয়েটারা ভালো না লাগলে এতিমখানে দিয়ে আয়, তাও মেয়েটা একটু মারের হাত থেকে বাঁচবে। আরও কয়েকজন এসে যখন বকাবকি করতে লাগলো তখন আদুরি থেমে যায় আর তিতিরকে নিয়ে রুমের ভিতর চলে যায়। একজন মেয়ে হয়ে কিভাবে এতটা মনুষ্যত্বহীন হয় সেটা আদুরিকে না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। এরশাদের সাথে ওর বাবা মা ভাই বোন সহ সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এভাবে 2 বছর কেটে গেল। আদুরি একটা ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলে বুকের দুধ পায় না বলে 1 লিটার প্রতিদিন গরুর দুধ নেওয়া হলেও তিতিরের মুখে কোনো দিনও 1 ফোঁটা দুধ খাওয়ার ভাগ্যও জোটে না। মা বেঁচে থাকতে যতগুলো শীতের পোশাক কিনে দিয়েছিল সেগুলোই এই বছরগুলো ব্যবহার করেছে। একদিন তিতির এসে ঘুমিয়েছে, এমন সময় আদুরি এসে তিতিরকে টেনে তুলে বলল, তোর আর একটা কানের দুল কোথায়? তিতির ভয়ে কানে হাত দিয়ে দেখে সত্যি দুলই। ঘুমানোর আগেও দেখেছিলেন দুল ছিল, তাহলে কই গেল বলে বিছানায় খুঁজতে লাগলো, কিন্তু বিছানায় থাকলে তো পাবে। আদুরি রেগে গিয়ে ছড় মারতে শুরু করলো তিতিরকে। বল, কই হারাইছিস দুলটা? বাপের বিশাল টাকশাল আসছে যে আজ দুল হারাবি, কাল আবার কিনে দিব। মা, আমি জানি না কিভাবে কোথায় পড়ে গেছে বলে নিঃশব্দে কেঁদেই চলছে। তিতিরটাও শিখে গেছে মা মারলে জোরে শব্দ করে কাঁদতে নেই, শব্দ বাহিরে গেলেই ডাবল মাইন। আদুরি অন্য দুলটাও খুঁজে নিয়ে চলে গেল। অপয়া মেয়ে কোথাকার, সারাদিন কাজ কাম নাই, শুধু অকাম করে বেড়াবে। এরশাদ একবারে বিদেশ থেকে চলে এসেছে, গ্রামে 2 তলা বাসা করেছে, বউকে নিয়ে খুব সুখেই আছে এরশাদ। তার উপর একটা ছেলে হয়েছে। এরশাদের খুশি আর ধরে না। শুধু সুখে নাই তিতিরটা তো কবে থেকে যে বাবার সাথে খাবার খায়নি সেটা ওর নিজেরই মনে নাই। আজ বাবার সাথে একটু খাবার খাবে, তাই অপেক্ষা করছে তিতির। বাবা হাটে গেছে, এশার আজানের পর আসবে, তাই তিতির চুপ করে আছে। কিরে, বসে আছিস কেন? ভাত গিল, আব্বু আসুক, আব্বুর সাথে খাবার খাবো আম্মু, একটু পর খাই। চুপ, যা খাবার দিছি তাই গিলে উপরে গিয়ে শুয়ে পড়। বাবারে যদি কিছু বলছিস তাহলে তোর লল্লির উপর পা তুলে দিব। যা খেয়ে নে বলে আদুরি চলে যায়। তিতিরটা না খেয়েই উপরে এসে শুয়ে পড়ে। আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে গেলে? আব্বু আমার খোঁজও নেয় না, এরা খুব খারাপ বলে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শব্দ করে কান্না করাটাও আজ তিতির ভুলে গেছে। ওভাবেই ঘুমিয়ে পড়েছে তিতির। এরশাদ রাত 8:30টার দিকে বাসায় ফিরে বাজারের ব্যাগটা আদুরির হাতে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলো। আদুরি, তিতির কই, ও কি খেয়েছে? ছোট মেয়ে আর
কতক্ষণ জেগে থাকবে, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি খেয়ে নাও বলে আদুরি এরশাদের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য বাড়ল। আদুরি বুঝতে পারলো তিতির খায়নি, কারণ যেরকম খাবার রাখা হয়েছিল ততটুকুই আছে অমনভাবে, কিন্তু এতে আদুরি যায় আসে না। ঠিকই এরশাদের সাথে পেট ফুরে খেয়ে ঘুমাতে গেল। এরশাদ কেমন বাবা যে নিজের মেয়ে খেলো কি খেলো না তার খোঁজ রাখলো না। আদুরি যা বলল তাই বিশ্বাস করলো। এরশাদ কি তিতিরকে গিয়ে ডেকে তুলে নিজের সাথে নিয়ে আসতে পারতো না? বলতে কি পারতো না, মা যা খেয়েছ খেয়ে আবার আমার সাথে খেতে বসো, আবার খাও, যতটুকু পারো ততটুকুই খাও। মা মারা যাবার পর বুঝি সব বাবারা এমনই পর হয়ে যায়। একদিন মনুজান বিবি এসে তিতিরের হাতে তরকারির বাটি দিয়ে বলল, তিতির কি খাস না খাস সেটা তো দেখতেই পাই না, এটা নিয়ে খেয়ে ভাত খা বলে মনুজান শাড়ির আঁচল দিয়ে নিজের চোখটা মুছল। নিজের চোখের সামনে কত নির্যাতনের শিকার হয়েছে তার এই ছোট্ট নাতনিটা। কলিজা ছিঁড়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না। তিতির তরকারির বাটিটা নিয়ে কেবল বাসায় ঢুকছে, এমন সময় আদুরি তিতিরের নাম ধরে ডাকতে তিতির ভয়ে দাঁড়িয়ে পড়ল। হাতে কি দেখি বলে আদুরি তিতিরের কাছে আসলো। তরকারির বাটি দেখে খেপে গিয়ে বলল, এগুলো কে দিছে? দাদি দিছে আম্মু। তিতিরের হাত থেকে বাটিটা নিয়ে গালে দুটো থাপ্পড় দিয়ে আদুরি বলল, কতবার নিষেধ করেছি বাহিরের জিনিস খাবি না, কেউ কিছু দিলে নিবি না বলে বাটিটা নিয়ে বাহিরে গেল ফুসতে ফুসতে। মনোজানের সামনে দিয়ে বাটির সব তরকারি পুকুরে ফেলে দিয়ে বলল, অশিক্ষিতদের জাত কোথাকার, নিজেদের তো ভালো পরিবেশ নেই, এই মেয়েটারও ওদের মতো করে ছাড়বে। আমি একা হয়ে আর কতদিন সামাল দিব? শয়তানের বাচ্চাটাও কথা শোনে না, যেদিন কিছু হবে তখন বুঝবে বলে মনুজানের হাতে বাটিটা দিয়ে বলল, ভবিষ্যতে তিতির যে কে যেন এত দরদ না দেখাতে আসে। কে কি করে দিবে আর তার বোগ আমাকে পোহাতে হবে? তিতিরকে আমি যথেষ্ট খাওয়াই, বুঝলেন? মনুজান বিবিও কম নয়। মনুজানের এবার মুখ ছুটল, মেট্রিক পাস করে নিজের শিক্ষিত বলে দাবি করিস ফকিন্নির বাচ্চা? তোর থেকে 1.5 শিক্ষিত মানুষ এই গায়ে আছে, কিন্তু তোর মতো এত খারাপ স্বভাবের নয় তারা। ভাড়ানির বাচ্চা, এখানে এসে বড় লোকি ভাব দেখাস, আমার ছেলের খাবি আর আমায় বলবি আমি অশিক্ষিত? মনুজান বেঁচে থাকতেই এত এত তো বের, আজ এরশাদ আসুক 10 গায়ের মানুষের সামনে তোর বিচার করব। তিতিরের দাদি 10 লোকের সামনে আদুরিকে একেবারে ধুয়ে দেয়, অকথ্য ভাষায় গালি দিয়ে। আদুরি আর মনুজানের ঝগড়ার পাড়ার আশেপাশের বাড়ির সবাই এসে জড়ো হলো। আরও 2টা বৃদ্ধা মহিলা মনুজানের সাথে যোগ দিল। আদুরি না পেরে উঠে বাসার ভিতরে এসে তিতির বলে চিৎকার দিয়ে ডেকে উঠল, কুত্তার বাচ্চা, শুধু তোর জন্য এত কিছু হয়ে গেল, আজ কিছু বলি না দেখে সাহস পেয়ে সবার সাথে জোট পাকিয়েছিস, আজ তোর সব জোট ছুটাবো বলে আদুরি আশেপাশে বেদ খুঁজতে লাগলো। হাতের কাছে একটা পেয়েও গেল আর সেটা দিয়ে তিতিরের কাছে গেল। এদিকে মায়ের ডাকে ছোট্ট তিতির থরথর করে কাঁপতে লাগলো। আজ ওর মা ওকে জ্যান্ত ছেড়ে দিবে না, সেটাও ভালো করেই বুঝতে পেরেছে। 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে জল পড়েই যাচ্ছে তিতিরের। 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে জল পড়েই যাচ্ছে তিতিরের। চুপ করে ফ্লোরেই বসে পড়ল তিতির। জগলা লাগিয়ে দিয়ে এখানে এসে মজা নিচ্ছিস বলেই আদুরিতে এসে তিতিরের চুল ধরেই বাঁশের ছিপনি দিয়ে মারতে শুরু করলো। এদিকে প্রতিটা ছিপনির ভারী তিতিরের শরীরে একের পর এক দাগ এঁকে দেয়, আর তিতির কাটা মুরগির মতো ছটপটিয়ে কাঁদতে থাকে। আম্মু, আমায় আর মেরো না, আমি কোনোদিনও আর কারো কাছে গিয়ে দাঁড়াবো না, আমায় ছেড়ে দাও আম্মু। আদুরির রাগ তখন চরম পর্যায়ে, আগে হুঁশ ছিল না। কতবার করে নিষেধ করেছি কারো জিনিস নিবি না, কেন নিতে গেলি বলে রাগে ছোটে গলায় শক্তি দিয়ে চট করে একটা বাড়ি দেয় তিতিরকে। তিতির আর সহ্য করতে না পেরে মা বলে একটা চিৎকার দিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গংড়াতে লাগলো। মা 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 বলে ফ্লোরে গড়াতে লাগলো, যা দেখে আদুরি ভয় পেয়ে গেল। আদুরি ছিপনিটা ফেলে দিয়ে তিতিরকে এক হাতে তুলে বলল, আর একটা শব্দ যদি করিস তাহলে কিন্তু তোকে ফুঁড়েই মেরে ফেলবো আজ। হ্যাঁ মুজা বলছি বলে আদুরি ছেড়ে ধমক দিল। তিতিরাজ আর তার ওর কান্না থামতেই পারছে না। একবার থামানোর চেষ্টা করতে দম আটকে গেল। তিতিরের সব আওয়াজ যেন বন্ধ হয়ে গেল, চুপসে গেল এক নিমিষে। আদুরি কিছু হুঁশ না পেয়ে ওর বাবার বাসায় ফোন দিয়ে ওর ছোট ভাইকে আসতে বলে। তিতিরকে টেনে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি দিতে লাগলো।
তিতির, এই তিতির উঠ বলছি না, না উঠলো কিন্তু তোকে আবার মারবো বলে আদুরি তিতিরকে জাকাতে লাগলো। এদিকে আদুরির ছোট ছেলেটা গলা ফাটিয়ে কান্না করতে লাগলো, সেদিকে আর আদুরির খেয়াল নেই, তিতিরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। 15 মিনিট পর আদুরির ছোট ভাই বুলবুল বাইক নিয়ে আদুরির কাছে চলে আসলো। তখন মাগরিবের আজান পার হয়ে গেছে। বুলবুল তিতিরের এই অবস্থা দেখে বলল, আফা তুই আবার মেয়েটাকে মারছিস? তোর মনে দয়া মায়া বলে কিচ্ছু নাই? কেমন করে পারলি ওকে মারতে? বলে তিতিরকে কোলে নিয়ে বলল, এক্ষুনি বাসা থেকে চল। এবার আদুরি আরো ভয় পেয়ে গেল। আদুরি কোনো মতে দরজা জানালা দিতেই আরও একটা বাইক এসে দাঁড়ালো তিতিরদের বাসায়। বুলবুল ওর 2 ফ্রেন্ডকে ফোন দিয়ে ডেকে আনছে। একজনকে বলল, দোস্ত গাড়িটা চালিয়ে হাসপাতালে নিয়ে চল। অন্যজনকে বলল, আপারে আমাদের বাসায় নিয়ে আয়, বাকিটা আমি সামলে নিব। আদুরি ওর ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে গেল, আর বুলবুল ছোট্ট তিতিরকে বুকে জড়িয়ে নিয়ে ওর ফ্রেন্ডের বাইকের পিছনে বসেই বলল, দে টান, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যা। 20 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে তিতিরকে ডাক্তার দেখালো। ডাক্তার তিতিরকে দেখে শিউরে উঠল। এই মেয়েটা আপনার কে হয়? বলে বুলবুলের দিকে কঠোরভাবে তাকালো ডাক্তার। স্যার, আমার মেয়ে হয়। রাগের ছোটে হুঁশ হারিয়ে ওকে এভাবে মারছি, প্লিজ কিছু করেন। বুলবুলের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানিও পড়ে গেল। ডাক্তার সব কিছু শুনে দ্রুত চিকিৎসা দিতে শুরু করলো। এদিকে বুলবুল এরশাদকে ফোন দিয়ে বলল, দুলাভাই, আফা আমাদের বাড়ি গেছে, আপনি বাসায় না গিয়ে আমাদের বাসায় যান। তিতিরকে আমার সাথে নিয়ে আসছে। আমার বউটা তিতিরকে একটু দেখতে চাইছে, তাই নিয়ে আসছি। আপনি কি শাপলার সাথে কথা বলবেন? দিব ফোন? না, দরকার নাই, আমি একটু বাহিরে আছি, একটা কাজে একটু শহরে আসছি, বাসায় গিয়ে কথা হবে বলে এরশাদ কেটে দিল কল। বুলবুল যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস দুলাভাই তিতিরকে চায়নি। বুলবুল তিতিরের কাছে এসে দেখলো তিতিরের সেন্স ফিরছে। সবাইকে দেখে তিতির কিছুটা ভয় পেয়ে চুপ করে আছে। বুলবুলকে দেখে ওর যেন প্রাণ ফিরে এলো। বুলবুলের দিকে অপলকভাবে তাকিয়ে রইল তিতির। এই মামা যে তার বড্ড ছানা। স্যার, আমার মেয়েটারে কি নিয়ে যেতে পারবো? রাত হয়ে গেছে তো, ওকে নিয়ে যান, এতটা হৃদয়হীন হবেন না। শেষে না জানি নিজের হাতে মেয়েকে না মেরে ফেলেন বলে কিছু একটা বকাবকি করলো বুলবুলকে। বুলবুলের সেদিকে খেয়াল নেই। ও তিতিরের দিকে হাত বাড়াতে তিতির চুপ করে ওর মাথার কোলে গেল। তিতির এই মামাটাকে খুব ভালোবাসে। আদুরি বাসায় এসে বুলবুলকে একের পর এক কল দিয়েই চলেছে। ইচ্ছে করে বুলবুল আর কল রিসিভ করলো না, যাতে আদুরির দুশ্চিন্তা যেন আরও বেড়েই যায়। অনেক অত্যাচার করে তিতিরের উপর, তাই ওই একটু মজা বুঝুক। আদুরির মা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু আদুরি কোনো জবাব দেয় না। শেষে মায়ের উপর তেড়ে উঠলো, এত চেঁচাও কেন? বলছি তো কিছু হয়নি। রাত 9টার দিকে এরশাদ বাসায় না গিয়ে শ্বশুর বাসায় চলে গেল। এরশাদরে দেখে আদুরি ভয় পেয়ে গেল ভীষণ। ও এখানে কেন? এখন কি বলবে এরশাদকে? তিতি তো ওর কাছে নাই। বুলবুলকে কতবার ফোন দিচ্ছি, কিন্তু ও ধরছে না। হারামি বোঝাই না আমি কত টেনশনে আছি। এখন কি করি? আদুরির মা এসে এরশাদকে বলল, তিতির ভালো আছে, ও কোথায় এলো না যে? আদুরি এবার প্রচণ্ড রেগে গেল ওর মায়ের উপর। চোখ কটমট করে মায়ের দিকে তাকাতে ওর মা চলে গেল। তিতির তো বুলবুলের কাছে আছে। আদুরি বলেনি আপনাকে আজ ওরা আসবে না বলে বুলবুল আমাকে এখানে পাঠিয়ে দিল। আদুরির দেহে যেন প্রাণ ফিরে এলো। আসলে মাকে বলা হয়নি কথাটা। আদুরি এবার নিশ্চিন্তে এরশাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। আর এরশাদ ওর ছেলেকে নিয়ে আদর করতে লাগলো। বুলবুল ওর ফ্রেন্ডকে বাসায় পাঠিয়ে দিয়ে তিতিরকে নিয়ে খাবার দোকানে গেল। তিতির, মা কী খাবা বলো, আর যা যা বলবা সেটাই কিনে দিব। তিতিরের ভয় এখনও কাটেনি। ও বুলবুলকে জড়িয়ে ধরেই ওর কোলে আছে। অনেকক্ষণ পর হাত দিয়ে কয়েকটা চিপস দেখিয়ে দিল শুধু, কিন্তু মুখে কিছু বলল না। বুলবুল চিপস সহ আরও কিছু জিনিসপত্র কিনে তিতিরকে নিয়ে ওর শ্বশুর বাসায় গেল। শাপলা তো তিতিরকে দেখে বেশ অবাক হলো। নিশ্চয়ই বাসায় কিছু হয়েছে। বোনের দোষ ঢাকার জন্য তিতিরকে এখানে এনেছে, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে শাপলা। একটু গরম পানি করে দাও তো, ওকে একটু গোসল করে দিব। তিতিরকে বুলবুলের শ্বশুর বাসায় নিয়ে আশাটা সবার চোখে ভালোই সন্দেহের চিটেফোঁটা দেখা দিল। তিতির বুলবুলের গলা জড়িয়েই ওভাবেই আছে।
বুলবুল একজন সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকাতে জব করে। কিছুদিনের জন্য গ্রামের বাসায় আসছে। ওয়াশরুমে নিয়ে গিয়ে তিতিরের জামা খুলতে যা দেখলো এতে বুলবুলের চোখ কপালে উঠে গেল। শরীরে এলোপাথারি শুধু মোটা বেতের আঘাতের চিহ্ন, রক্তগুলো মরে গেছে। অজান্তে বুলবুলের চোখে জল চলে আসলো। মা কি তোকে খুব মেরেছে? তিতির মাথা নিচু করে শুধু মাথা নাড়ালো, তারপর নিজেই মগে পানি তুলে গোসল দিতে লাগলো। অতিরিক্ত শাসনের ভিতর থেকে থেকে নিজের সব কাজ নিজেই করতে শিখে গেছে তিতিরটা। বেশি পানি দিয়ে গোসল করো না মা, মা বলে ওয়াশরুম থেকে চলে গেল বুলবুল। এর মধ্যে তিতির সব কাজ কমপ্লিট করে বের হলো। রাতে নিজ হাতে খাওয়াই দিল, তারপর তিতিরকে নিয়ে শুয়ে পড়লো বুলবুল। তিতিরটা ওর মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, মামার বুকে ঘুমিয়ে পড়েছে। যে ভালোবাসা বাবার কাছে পাওয়া দরকার সেটা বহুদিন পর পেয়ে নিশ্চিন্ত পাখির ছানার মতো বুলবুলের বুকে মুখ গুজে ঘুমাচ্ছে। এই তোমার বোন কি কোনো দিনও মানুষ হবে না? এটুকু বাচ্চাকে কেউ এভাবে নির্যাতন করে মানুষ করতে পারবে না, সেটা খুব মুখে বললেই পারতো, তাই বলে এভাবে কাউকে নির্যাতন করবে? অমানুষ মহিলা কোথাকার। এই চুপ করবি না? বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাব। মানুষ করতে না পারলে কি তুই একে মানুষ করতি? একেবারে নিতে পারবি? এবার শাপলা চুপ করে গেল, কোনো কথা মুখ দিয়ে বের হলো না। নিজে যদি নিঃসন্তান হতে তখন হয়তো তিতিরকে নিতে, কিন্তু এখন তো আর নিবা না। সবাইকে চেনা যায় তার কর্মে। আর একটা কথাও বলবি না, ঘুমাতে দে বলে তিতিরকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো বুলবুল। পরদিন বিকেলবেলায় বুলবুল শাপলা আর তিতিরকে নিয়ে বাসায় চলে যায়। বুলবুল ভালো করেই জানে এরশাদ ওর বাসায় চলে গেছে, তাই এই সময় নিয়ে গেল। আদুরি তিতিরকে দেখে আর কিছু বলল না। সবাই মিলে আদুরিকে অনেক বোঝালো। আদুরি বুঝলো কি বুঝলো না সেটা কিছুই বোঝা গেল না। ডিসিশন নেওয়া হলো তিতিরকে আরও কিছুদিন এই বাসায় রাখা হবে, কারণ তিতিরের শরীরে অনেকগুলো দাগ। এখানকার কেউ যদি একটুও বুঝতে পারে তাহলে আদুরির খবর আছে। আদুরি তার পরের দিন তিতিরকে রেখে নিজের বাসায় চলে গেল। বলে না, অবাগে যেদিকে যায় সেখানেই সাগর শুকায়। স্বামী বিদেশ থাকার কারণে আদুরির ছোট বোন সহ ওর দুটা বাচ্চা বাবার বাসায় থাকে। সবসময় তিতিরের সাথে তাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। বুলবুলও এদিকে ঢাকায় চলে যায়। একদিন রাবেয়ার দু বাচ্চার সাথে তিতিরের বেশ মারামারি হয়। তিতির মার খেয়ে বসে কাঁদতে লাগে। এটা দেখে শাপলার আর সহ্য হয় না, সোজা গিয়ে শাশুড়ির সাথে ঝগড়া লেগে যায়। আম্মা, এই মেয়েটা কয়দিনের জন্য এখানে আসছে যে তার জন্য আপনার ছোট মেয়ের সহ্য হয় না? বাসায় খাবার জিনিস আনলে আগে ওর বাচ্চা ইচ্ছে মতো খাবে, তারপর তিতির পাইলে পাবে, না পাইলে না পাবে। এগুলো কেন করে? আর আজ কীভাবে ওকে মারছে সেটা কি আপনি একবারও দেখেননি? না আপনি দেখেও না দেখার ভান করছেন? নিজের বাবার বাড়িতে তো শান্তি পায় না, এখানে এসে আরও শান্তি নষ্ট হয়ে গেছে দেখছি। আপনাদের জাতি খারাপ, না হলে দুটা মেয়েরই একই ব্যবহার হবে। শাপলার কথা শুনে রাবেয়া এসে তুমুল ঝগড়া লেগে গেল। আমার বাচ্চাদের খাবার খোটা দেওয়ার হয় বলে সবাইকে শুনে চিৎকার দিয়ে দিয়ে কথাগুলো বলতে লাগলো, যাতে সবাই শোনে শাপলার ব্যবহার কেমন। শাপলা আর রাবেয়ার মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়। শেষে বুলবুলকে কল দিয়ে আদুরির মা সব বলল, কিন্তু বুলবুল খুব একটা রেসপন্সে দিল না। তাই বাধ্য হয়ে আদুরির কাছে কল দিয়ে বলল, তিতিরকে নিয়ে যা, ওর জন্য আমার বাসায় পরিবেশ নষ্ট হতে চলেছে। আমি চাই না আমার সংসার নষ্ট হয়ে যাক। আমি বলেছিলাম না মা, ওই শয়তান মেয়েটা কতটা খারাপ। খুব তো সেদিন আমাকে শাসন করেছিলে, আজ দেখ তার ফলাফল। কালই আমি যাচ্ছি, চুলের মুঠি ধরে হিড় করে টেনে আনবো। যেখানে যাবে সেখানে অশান্তি তৈরি করবে। পরের দিন আদুরি এসে তিতিরকে নিয়ে গেল। শাপলাকে অনেক কথা শুনিয়ে গেল আদুরি। তিতিরকে ওর নিজের নানুর বাসায় যেতে দেওয়া হয় না, কথায় কথায় মার, উঠতে বসতে খোঁটা দেওয়া, এ যেন নিত্যদিনের কাজ হয়ে উঠল আদুরির। এখন এরশাদের সামনেও ধমক দেয় আদুরি, কিন্তু কিছু বলে না এরশাদ। এভাবে আস্তে আস্তে নির্যাতন সহ্য করেই তিতিরটা বড় হয়। কিছুদিন আগে তিতিরের এসএসসির রেজাল্ট অত্যন্ত ভালো। এত কষ্টের মাঝেও লেখাপড়া চালিয়ে গেছে, আল্লাহ মেধাও দিয়েছে। খুব বেশি পড়তে হয় না তাকে। ছোট 10 বছরের ভাই ইবান আর 3 বছরের বোন ইবাকে নিয়ে দিনগুলো যাচ্ছে। পরীক্ষার রেজাল্টের পর আদুরি খুব চাপাচাপি করে তিতিরের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিতির সেদিন সাহস করে ওর বড় আব্বু আর দাদিকে ডেকে নিয়ে আসে বাবার কাছে। হাবিব আর মনুজানের সাথে অনেকভাবে বোঝায়,
দেখ, এমনি মেয়েটা মা মরা, তার উপর যদি বিয়ে দেস তাতে অনেক টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে না হয় মেয়েটাকে পড়া। আর তোর বউ তো এত কিছু দিতেও দিবে না। মেয়েটার একটু ভবিষ্যৎ দেখ। আমাদের মেয়েকে আমরা বিয়ে দেই আর না দেই তাতে আপনাদের কি বলে কি কি বলে আদুরি এসে ঝগড়া লেগে গেল। ঘরে এখনো একটা মেয়ে আছে, ওর জন্য তো কিছু ভাবতে হবে। অনেক পড়াশোনা হয়েছে, এখন আর না। এরশাদও আদুরির কথায় সায় দিয়ে বলল, মা, ওর আর পড়ার দরকার নেই। মেয়ে বড় হয়ে গেছে, রাস্তাঘাটে অনেক কথা বলে, তাই বিয়ে দেওয়াই ভালো। হাবিব ফিরে গেল। মনুজান তিতিরের দিকে তাকিয়ে দেখলো তিতিরের চোখ ছলছল করছে। মনুজান বলল, ওর যা খরচ সব আমিই না হয় দিব, তাও মাইয়াডারে পড়া বাপ। আদুরি খেকিয়ে উঠলো। এরশাদ চলে গেলে সেখান থেকে। মনুজানও খেপে গিয়ে বলল, তোরও তো নিজের মাইয়া আছে, সে এই জায়গায় থাকলে তুই ওর পড়া বাদ দিতি? আল্লাহকে ভয় কর বলে মনুজান তিতিরকে টেনে নিয়ে গেল ওর সাথে। মনুজান ভালো করেই জানে ওকে এখানে রেখে গেলে ওর মা ওকে আস্ত আর রাখবে না। নিজে যা কর্ম করবি সেটার ফল তোর উপরেই এসে পড়বে। সেদিন শুধু কাঁদবি, কিন্তু মাপ চাওয়ার জন্য মানুষ খুঁজে পাবি না। হাবিবের ছেলে রবিন আর তিতির একসাথেই পড়ো। ও তিতিরকে এসে বলল, ভর্তির ডেট তো শেষ, দুদিন পর ভর্তি হবি না তিতির? মনুজান বলল, হারে তিতির, তোর বুলবুল মামারে একটু কল দিয়ে দেখতো, ও কিছু করতে পারে? অমন ভাইয়ের এমন একটা কাল নাগিন বোন কি করে হলো হেডা আল্লাহই ভালো জানে। মামার যে নাম্বার আমার কাছে নাই দাদি, মামার সাথে কথা বলতে দেয় না মা। তুই চিন্তা করিস না, আমি জোগাড় করে দিব তিতির, তুই বাসায় যা বলে রবিন চলে গেল। তিতির কেবল বাসায় গেছে আর আদুরি এসেই বাপের সামনে মেয়েকে গালে সর বসিয়ে দিল। খুব বেড়ে গেছিস তাই না? পড়াশোনা বন্ধ করার কথা শুনে ওদের ডেকে আনছিস, বাদ গিলবি এ ভাষায়, আর ওদের সাথে আমাদের গোয়েন্দাগিরি করবি? এসব নিয়ে যদি আর একটা কথাও শুনছি তাহলে মাটিতে পুঁতে ফেলবো। তিতির মাথা নিচু করে ওর রুমে গেল। মা ইদানিং বাবার সামনেও আমাকে মারে বলে ফিকরে কেঁদে উঠল। এই মার জন্য স্কুলে কারোর সাথে মেলামেশা করা পর্যন্ত চাচাতো ভাই রবিন ছাড়া কেউ তার বন্ধু নয়। না মেশার জন্য অনেকের কাছ থেকে কম তিরস্কার শুনতে হয়নি তিতিরের। আজ ভর্তির লাস্ট ডেট। রবিন ভর্তি হয়ে গেছে, কিন্তু তিতিরের কোনো ব্যবস্থা এখনও হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তবুও কোনো ব্যবস্থা হলো না। সকাল থেকে দুপুর হয়ে গেল, না খেয়ে আছে তিতির। চুপচাপ বাসার সব কাজ করছে। তিতির খেলো কি খেলো না এতে আদুরির মাথা ব্যথা নাই। সব রেডি করে ইভাকে কোলে নিয়ে ডাইনিং রুমে হাঁটছে আর ছোট বোনটাকে খাওয়াচ্ছে। তারপর ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে এসে চুপটি করে শুয়ে পড়ল। বাবার ডাকে তিতিরের ঘুম ভেঙে যায়। তিতি দরপর করে উঠে বসে, আব্বু তুমি চল, রেডি হয়ে নে, তোকে নিয়ে কলেজে যাব, সব কাগজপত্র নিয়ে বের হ। মা যেন না জানতে পেরে বলে এরশাদ চলে গেল। তিতির অবাক হলো না, এটা নিশ্চয়ই বুলবুল মামার কাজ। এই মামাটার জন্য আম্মুর উপরে একটুও রাগ হয় না। তিতির জলদি রেডি হয়ে বাবার কাছে আসতে আদুরি কপাল জড়িয়ে তুলে বলল, কই যাস? তিতির সময় নাই, জলদি চল, এসে অনেক সময় পাবি মাকে বলার জন্য। তাই চল বলে এরশাদ তিতিরকে নিয়ে আদুরির সামনে দিয়ে বের হয়ে গেল। বাহিরে রবিন দাঁড়ানোই ছিল। তিনজনের সোজা কলেজে চলে গেল। কলেজের সব কাজ কমপ্লিট করে তিনজনে অটোতে চড়ে বাজারে এলো। তখন বিকেল গড়িয়ে গেছে। এরশাদ তিতিরকে একটা রিকশায় তুলে দিয়ে বলল, খুশি হয়েছিস মা? তিতির আর কথা বলতে পারল না, চোখের পানি টলমল করছে। এরশাদ বুঝতে পেরে রিকশাওয়ালাকে বলল, একদম বাড়ির গেটে নামিয়ে দিবে, বাড়ির ভিতর ঢুকলে তারপর চলে যাবে বলে রিকশা ভাড়া দিয়ে দিল। রবিন আর এরশাদ দাঁড়িয়েই রইল তিতির চোখের আড়াল না হওয়া পর্যন্ত। এবার তিতির আর নিজেকে আটকে ধরতে পারল না। ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিছে। ফিকরে ফিকরে কাঁদছে আর চোখের পানি মুছছে। এ বাবা, কান দিচ্ছিস কেন? কি হয়েছে? ভাবি কি আবার গালি দিছে নাকি? তোমার তো কাহিনী সকলে জানি আমরা। আল্লাহ চাইলে তুমি একদিন খুব সুখী হবেন বাবা। এই বড় সন্ধ্যায় বাবা। তিতির এবার চুপ করে গেল। রিকশাওয়ালা চাচার কথা শুনে বেশ লজ্জায় পড়ে গেল। ও চায় না সবার সামনে মাকে ছোট করতে। এই মায়ের জন্যই এত ভালো একটা মামা পেয়েছে সে। রাত 9টার দিকে কিছু জিনিসপত্র নিয়ে এরশাদ বাসায় এসে তিতিরের নাম ধরে ডাকলো। তিতিরকে ডাকছো কেন? তিতির তো তোমার সাথে গেছে। মাথা কি পাগল হয়ে গেছে তোমার? বলে আদুরি চেঁচিয়ে উঠল। তিতির বাসায় আসেনি। না তো, তোমার সাথেই তো গেল। তিতির কই? সেই গেছো তো গেছো,
এবারে নেই কীভাবে এতগুলো কাজ সামলায়। তুমি মানুষ হলে আমার কষ্ট ঠিকই বুঝতা। এবার এরশাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। ও তো অনেক আগেই আসার কথা বলে হন্তদন্ত হয়ে বড় লাইটটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। যে মেয়ে শুধু স্কুল আর বাসা ছাড়া কোথাও যায় না, যে কিনা বাইরের জগতেই ঠিকমতো দেখে নাই, সে কই যাবে? তিতির কই গেল? এরশাদ রবিনকে নিয়ে রিক্সা চালক গফুরের বাসায় গেল। গফুর বউ জানালো তার স্বামী বাসায় আসেনি। গফুরের না আসার কথা শুনে এরশাদের চোখে অন্ধকার নেমে আসে। মেয়ে তার গেল কই? গফুরের বউকে আর কিছু না বলে রবিনকে নিয়ে এলো এরশাদ। কি বলবে, এটাই তো মান সম্মানের প্রশ্ন। রাস্তা আশেপাশে সবখানে খুঁজলো, কিন্তু কোথাও আর পেল না তিতিরকে। আদুরি ঠিকই বলেছিল ওর পড়াশোনার দরকার নাই। কেন যে আমি ওকে ভর্তি করাইতে নিয়ে গিয়েছিলাম, আর ওকে কেন যে একা ছাড়লাম? আল্লাহ, এখন আমি কি করব? চাচা, কোনো দুর্ঘটনা হলো না তো? গফুর চাচা এতটা খারাপ না যে তাকে সন্দেহ করব। আমার মনে হয় তিতির আর গফুর চাচা কোনো বিপদে পড়েছে। থানায় গিয়ে কিছু বলি চলেন। এরশাদ এবার বেশ জোরে ধমক দেয় রবিনকে। পাগল হয়ে গেছিস? ওরা তো খুঁজে দিবে না, তার উপর মান সম্মান কিছু থাকবে না। বাসায় চল বলে রবিনকে নিয়ে বাসায় আসলো এরশাদ। কথা আর গোপন থাকলো না আদুরির কাছে। আদুরিও মুখে যা আসছে সব দিয়ে গালি দিচ্ছে তিতিরকে। যার মা লাং করে গলায় ধরে দিতে পারে, তার মেয়ে আর কতটা ভালো হতে পারে সেটা জানাই আছে সবার। মাটাও যেমন বেশ্যা, মেয়েটাও তার থেকে ডবল বেশ্যা হয়েছে। এই বয়সে এমন, না জানে আরও কত কি দেখতে হবে। দেখ গিয়ে কোন কোন লাঙ্গের সাথে ফষ্টি নষ্টিতে আছে। আদুরির কথাটা আজ এরশাদের বুকে এসে বিঁধল। রুবিনার কথা খুব মনে পড়লো আজ। সেদিন যদি রুবিনাকে ওভাবে রাগের মাথায় কথাগুলো না বলতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। আদুরি তার দুই ছেলে মেয়েকে রাতে খাওয়ায় নিজে খেয়ে ঘুমাতে চলে গেল। এরশাদ আর খেতে পারলো না। মেয়েটা কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। ইবান বিছানা থেকে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আপু কই গেছে? মা আবার আপুকে কেন বকছে? এরশাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। ইবান, যাও ঘুমিয়ে পড়ো বাবা, তাছাড়া মা বকা দিবে। যাও, সকাল না হওয়া পর্যন্ত আর কিছুই করা যাবে না। ভোরের দিকে তিতির চোখ খুলল। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন, শরীরে অনেক জায়গায় ব্যথা। নড়ার মতো ক্ষমতা নেই। পাশে গফুর চাচা দাঁড়িয়ে আছে। মা, তুমি তো ভয় পাইয়ে দিছিলা। তোমার মায় যে খারাপ, হের লাগিয়ে বাড়িতে একটা খবরও দিতে পারি নাই। আল্লাহ জানে তোমাগো বাড়িতে কি অবস্থা। সন্ধ্যার কথা মনে পড়ে গেল তিতিরের। বাজারের কাছ থেকে একটু দূরে যাওয়ার পরেই পিছন থেকে কি জানি একটা ধাক্কা দেয়। রিক্সা থেকেও হুমড়ি খেয়ে পড়ে, একটা গাছের সাথে ধাক্কা খায়। তারপর আর কিছু মনে পড়ে না। মায়ের কথা মনে পড়তেই তিতিরের চোখ দিয়ে দিয়ে পানি পড়ে গেল। পুরা রাত বাহিরে, মা কি আর বাসায় ঢুকতে দিবে? আল্লাহ, যদি আর মরে যেত তাহলে কতই না ভালো হতো। তিতির সকাল হলে তোমার বাপরে খবর দেবো। এখন তো বোর তাই দিতে পারো না। আল্লাহ জানে তোমার কপালে কি আছে যে বেটা এগুলো করছে। হে, আমাদের এখানে নিয়ে আইছি, কিন্তু তারে দেখি নেই। গফুরের শরীরে অনেক জায়গায় কাটাছেঁড়া, মনে হয় তিনি প্রচুর আঘাত পেয়েছেন। আর কিছুক্ষণ থেকে সকাল হলে গফুর গ্রামে চলে গেল এরশাদকে জানাতে। জানে না কি হবে। একটা নার্স এসে তিতিরকে বলল, আপু যে তোমাকে অ্যাডমিট করেছে তাকে কি তুমি চেনো? তিতির শুধু ঘাড় নাড়িয়ে না জবাব দিল। কথা বলতে কষ্ট হচ্ছে। তাই তো বলি, অমন মানুষের আত্মীয় আপনি কিভাবে হন? তাহলে উনি কি মিথ্যা বলল? সব দিল, আবার বলে গেল পরে আবার আসবে। মনে হয় না আর আসবে। নার্স আর কিছু না বলে চলে গেল। তিতিরের মাথায় কিছুই আসলো না। নার্স কি বলে গেল? ওর চিন্তা শুধু একটাই, মা বাসায় ঢুকতে দিবে তো? আল্লাহ সাহায্য করো আমাকে। সকাল 7টার দিকে মনুজান, এরশাদ আর ইবান চলে আসলো। ইবান এসে তিতিরকে বেডে বসে বলল, আপু তোমার কি হয়েছে? তুমি বাসায় যাওনি বলে মা কত বকা দিল তোমায়। তিতির কিছু বলতে যাবে, এমন সময় মনুজান কান্নায় ভেঙে পড়লো। বাপ, তোর বউয়ের এবার একটা হ্যাস্ত করে ছাড়। কাল কতগুলা গালি দিল মেয়েটারে। কোন মা এমন করে গালি দেয়? ভাবছস বাড়ির ভিতরের কথা বাইরে আহে না? সব শুনছি। মায়াডারে শেষ করে দম নিব তোর বউ। তিতিরের পড়া যদি বন্ধ করছস তাহলে কিন্তু এবার আমার রূপ দেখবে।
এরশাদ আর কিছু বলতে পারেন না, তিতিরকে বিছানা থেকে তুলে বলল, মা চলো বাড়ি যাব। তিতির আস্তে আস্তে হেঁটে বাবার সাথে বাহিরে চলে আসলো। এমন প্রাইভেট ক্লিনিকে সেবা পাওয়াটা অনেক টাকা পয়সার ব্যাপার। সেখানে তিতিরকে এসি রুমে সেবা দেওয়া হয়েছে অতি যত্ন সহকারে, এমনকি এর জন্য টাকাও নেওয়া হয়নি। এরশাদ অনেকবার জিজ্ঞাসা করেছে নার্সদের, কিন্তু কোনো তথ্য বের করতে পারেনি। তিতির জানতেও পারল না তার এত বড় উপকার কে করলো। তিতিরকে নিয়ে সকাল 9টার দিকে বাসায় ফিরল এরশাদ। বাসায় আসার পথে অনেকে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তিতিরের, আবার কি তার মায়ে ধরে মারছে, এসব কথা আর কি। আদুরি তিতিরকে দেখে কিছু বলতে গিয়েও আর বলল না, কারণ এরশাদ কঠিন মুখ করে আছে। মনুজান এসে তিতিরকে বিছানায় শুইয়ে দিতে এরশাদ প্লেটে খাবার নিয়ে চলে আসলো। তিতিরকে খাওয়াই দিয়ে ঘুমাতে বলে চলে গেল এরশাদ। ইভাকে কোলে নিয়ে এসে বলল, আপু ও তোমাকে দেখেই কান্না করছে। বেডে ইভাকে বসে দিয়ে ইভান পাশে বসলো। ছোট্ট ইভাকে কাছে নিয়ে তিতির আদর করতে লাগলো। ওদের এই 3 ভাই বোনের ঠিকই মিল, কিন্তু কালনাগিনীর সাথে কারোই পড়তাই পড়ে না। আমি কালনাগিন, আমার সাথে তো কারোই পড়তা পড়ে না, তাই না? আগেরটারে তো সে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আপনিও কি আমায় ওর মতো বোকা ভাবছেন? বেচারি গো গলায় দড়ি দিয়ে মরে বাঁচছে, আর আমার কাঁধের ওপর জম গছে দিয়ে গেছে। কথাগুলো আদুরি বলতে এরশাদ এসে ঠাস করে আদুরির গালে সর বসিয়ে দিয়ে বলল, আর একটা কথা যদি বলিস তাহলে আজই এই বাসায় তোর শেষ দিন হবে। আদুরি চিৎকার দিয়ে কান্না করে উঠে বলল, তোমার মা যে এত কথা আমায় শোনায়, তার বেলায় কিছু না। আমার গায়ে তুমি হাত তুললে, থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে, আমি বাপের বাসায় আজই যাব বলে আদুরি গিয়ে কাপড় গোছাতে লাগলো। জন্মের মনে চলে যা বাসা থেকে, খবরদার বাসায় আর আসবি না বলে এরশাদ বাসা থেকে বের হয়ে গেল। আদুরি একটু পর ব্যাগ গুছিয়ে ইবাকে নিতে মনুজান বলল, যাবি তো একা যা, এবারে নিতে পারবি না। দেখি কত তোর বাপের বাড়ি থাকার শখ, কয়দিন তোর বাপ তোর বসিয়ে খাওয়ায়, সেটাও না দেখে আমি ছাড়ছি না। অনেক জ্বালাইছোস আমার তিতির আর এরশাদরে, রাখি ইবাকে বলে আদুরির কাছ থেকে ইবাকে কেড়ে নিল মজুমান। আদুরি বাসা থেকে চলে গেল সবাইকে রেখে। কি মতলবে গেল শুধু জানে। তিতির যেহেতু অসুস্থ, তাই মজুমান বাসার সমস্ত কাজ করলো। পরের দিনই অসুস্থ অবস্থায় তিতির ছোট বোনকে দেখাশোনা সহ বাসার সব কাজ করা শুরু করলো। এরশাদও কাজে নানা সাহায্য করে। এভাবে আরও 3-4টা দিন গেল, তবুও আদুরির আসার নাম নেই। এরশাদ রাগ করে আর নিতে যায়নি। 8 দিন পর আদুরি নিজে বাসায় আসে। এখানে আদুরিরও প্ল্যান ছিল, যতই অসুস্থ শরীর নিয়ে বাসায় কাজ করে তিতির। আদুরি তখনও জানতো না তিতির কলেজে ভর্তি হয়েছে। বাসায় এসে আদুরি ইভাকে নিয়ে রুমের ভিতরে চলে গেল, আর তিতির বেচারি একা একা সব কাজ করে। এরশাদ বাসায় এসে আদুরিকে দেখলো, কিন্তু কথা আর বলল না। ইভাকে কোলে নিয়ে ইভানকে সাথে নিয়ে তিতিরের কাছে গিয়ে বলল, তিতির আমাদের খাবার দে তো। তিতির ওদের খাবার দিয়ে ইভাকে খাওয়াতে লাগলো। তিতির আর কয়টা বই লাগবে মা, লিস্টটা দিস তো, কাল শহরে যাব, আসার সময় কিনে আনবো। কোনো বই যেন বাদ না থাকে, আর কয়েকটা ড্রেসও আনবো। তুই তো ওরা শাশির কাছ থেকে বানিয়ে নিস, যা মজুরি হয় তা দিয়ে দিবনে। আচ্ছা বলে ইভাকে মুখে ভাত ফুরে দিতে ও ঘর থেকে আদুরি চিল্লাইতে চলে আসলো। ও কলেজ যাবে, আর আমি ছোট বাচ্চা হাতে কিভাবে এতগুলো কাজ করব? কোনো কিছুর একটা সীমা আছে, আমি পারবো না একা এগুলো কাজ করতে যখন পারবি না তখন বাপের বাড়ি চলে যা। চলে তো গিয়েছিলি, আবার কেন আসছিস? বাপের বাড়ি বসে বসে খাওয়ার শখ তোর মিটছে, এটা মনে রাখবি। ওরা ছাড়া তোর আপন আর কেউ নেই। আমি কি একবারও বলেছি যে তুই বাড়িতে চলে আয়? এরশাদ অর্ধেক খেয়ে বাকিটা রেখে খাবার ছেড়ে উঠে গেল। তিতির আর কিছু বলল না। আমার জন্যই বাসায় এত ঝগড়া। ইবাকে ফানি খাওয়াই দিতে আদুরি এসে ইবাকে কেড়ে নিয়ে তিতিরের পিঠে কয়েকটা মুটকি মেরে বলল, বাপকে তাবিজ করছস আমার বিরুদ্ধে? আমি ছিলাম না, আর এর মাঝে এত কিছু করেছিস, দেখি তুই কিভাবে কলেজ যাস বলে আদুরি চলে গেল। তিতিরের চোখের পানি চলে আসলো। ইভান খাবার ছেড়ে এসে তিতিরকে বলল, আপু আমি বড় হয়ে চাকরি করলে তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, কেঁদো না আপু বলে বা হাতে তিতিরের চোখের পানি মুছে দিল ইভান।
তিতিরের কাজ যেন বেড়েই চলে, একের পর এক কাজ করতে দেয় আদুরি। আজ কলেজের প্রথম দিন, তাই সকাল সকাল উঠে সব কাজ করার পাশাপাশি উঠে যায়। বাট্টা রান্না করে সব গুছিয়ে রাখতে বাড়ির গেটে টোকা দেওয়ার শব্দ হতেই তিতির গেট না খুলে বলল, রবিন 10 মিনিট সময় দে, আমি আসছি বলে দৌড় দিয়ে রেডি হতে লাগলো। কেবল রেডি হয়ে কাঁধে ব্যাগ নিতে আদুরি আরও একটা কাজ ধরিয়ে দিয়ে বলল, এটা করে যায়। এবার তিতির হতাশ গলায় বলল, মা আমি এসে করে দেই, আমার একদম সময় নেই। রবিন অনেকক্ষণ থেকে বাহিরে দাঁড়িয়ে আছে। ওরাই তো তোর মাথা খাইছে, কাজগুলো করে তারপর কলেজ যাবে। আমি করতে পারবো না বলে চলে যেতে এরশাদ চেঁচিয়ে উঠে বলল, তিতির কলেজ যা, যা কাজ বাকি আছে আমি করছি, দেখি ও আর কত বসে থেকে খেতে পারে। বাড়ির বড় হয়েও তার 8টায় ঘুম ভাঙে, নামাজ কালাম তো নাই, শুধু মাথা ভরা পেচুক বুদ্ধি। তিতির চলে গেল। ওর বাবা মা ইতিমধ্যে ঝগড়া লেগে গেছে, সেদিকে খেয়াল দিলে চলবে না বলে বাসা থেকে বাহিরে আসতে গেটের সামনে একটা রিক্সা দেখলো তিতির। ওই রিক্সায় তাড়াতাড়ি সময় নাই বলে রিক্সায় উঠে বসলো রবিন। সেটা দেখে তিতিরও চুপচাপ করে উঠে বসলো। রিক্সা চলছে, রবিন অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, কলেজ গেলে কেমনভাবে থাকতে হবে। তিতির ছেলে বন্ধু যেন কখনো করতে যাবে না, যা দরকার হয় আমাকে বলবি, চাচি যা তাতে কারোর সাথে বন্ধুত্ব করা ঠিক হবে না। বাজারে এসে রিক্সার বাটা মিটিয়ে দিয়ে একটা সিএনজিতে উঠে কলেজের পথে রওনা দিল। আরও 45 মিনিট পর কলেজে পৌঁছালো ওরা। তাড়াতাড়ি করে ভাড়া মিটিয়ে দিয়ে তিতিরকে নিয়ে কলেজে ঢুকে হলরুমের দিকে ছুটল রবিন। হলরুমে এসে দেখলো সবাই চলে আসছে। রবিন লজ্জা শরম সব কিছু ভুলে গিয়ে তিতিরকে নিয়ে মেয়েদের ভিড়ে গিয়ে একটি বেঞ্চে বসে পড়লো, যাতে এত অপরিচিতদের মাঝে ভয় পেয়ে না যায় তিতির। 10 মিনিট পর স্যার চলে আসলো ক্লাসে। সবার সাথে পরিচয় হয়ে রবিনকে দাঁড়াতে বলল, স্যার এই ছেলে এত বাসার সিট থাকতে মেয়েদের শাড়ির ভিতর কি করছো? দেখো তো তোমার মতো একটা ছাত্র এমন কাজ করেছে কিনা, মেয়েদের কাছে না গেলে কি তোমার ভালো লাগে না? বলতেই পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা হেসে উঠল। রবিনের লজ্জায় ওদের সামনে মুচকি হাসি দিয়ে উঠল। কোনো মতে ক্লাস করে তিতিরকে নিয়ে বাহিরে আসলো। দেখলি তিতির, বাহিরের জগৎটা কতটা কঠিন, এরা সবাই মজা পেতে সব কিছু বলতে পারে। দাঁড়া, ছাত্রলীগে নাম লেখাবো, আর এই স্যারকে প্রথমে ধরবো, সময় আসলে শিক্ষা কাকে বলে সেদিন তাকে দেখাবো। শিক্ষক তো শিক্ষকে হয় রবিন, উনি অন্যায় করলে তার শাস্তি উনি এমনি একদিন পাবে, তুই কেন পাপের ভাগ বাড়াবি? বলতেই তিতিরের ফোনে কল আসলো, অচেনা নাম্বার থেকে কল আসলো। 1 সপ্তাহ হয়নি বাবা এই বাটনের সেটটা কিনে দিছে, তার মধ্যে অচেনা নাম্বার থেকে কল। রবিনের দিকে তাকাতে রবিন ফোনটা নিয়ে রিসিভ করতে বলল, হ্যালো, আপনি কি জান্নাতুল তাজরিম তিতির বলছেন? সুন্দর বন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। এবার রবিন তিতিরকে ফোন দিয়ে বলল, কথা বল। তিতির ফোন নিয়ে বলল, হ্যাঁ আমি তিতির। ম্যাম আপনার নামে একটা পার্সেল আসছে, প্লিজ পার্সেলটি নিয়ে যান ম্যাম বলে ফোন কেটে দিল। কিরে তিতির, তোকে কে পার্সেল করবে? কাউকে কিছু দিতে বলেছিলে? তিতির ভয় পেয়ে বলল, আমি তো কাউকে চিনিই না রবিন, আমার খুব ভয় লাগছে। কে এমন কাজ করলো? আরে বোকা, চল তো আগে দেখি, তারপর দেখা যাবে বলে রবিন একটা রিক্সা ভাড়া করে ছড়ে তিতিরকে নিয়ে চলে গেল। রবিন আর তিতির একটা ছোট প্যাকেট রিসিভ করে আবার কলেজে আসলো। এই একটা ফাঁকে জায়গাতে বসতে রবিন বলে উঠল, কোনো এক হারকিপটা পাঠাইছে, কোনো ওজন নাই প্যাকেটে। তিতির চোখে মুখে কৌতূহল নিয়ে ভয়টাই বেশি কাজ করছিল। কে তাকে পার্সেল দিবে? কাউকে তো চিনে না। ঢাকা থেকে পার্সেলটি করা হয়েছে। রবিন খুলে অবাক হয়, শুধুই একটা চিঠির খাম। হ্যাঁ, এটা শুধুই একটা খাম। আল্লাহ জানে তুই কোন দাপ্পাবাজের পাল্লায় পড়েছিস রে তিতির বলে খামের মুখ খুলে একটা চিঠি বের করলো। খামের ভিতর মাথার চুল বাঁধার কাঠের স্টিকের অর্ধেক অংশ। এই তিতির, এটা তোর চুলের কাটা তাই না? কিন্তু এটা অর্ধেক কেন? অনেকক্ষণ ভেবে রবিন বলল, বাকি অর্ধেক নেই, মানে ওই ব্যক্তিটির কাছে অর্ধেকটা আছে। তার মানে যে এটা পাঠিয়েছে সে তোরে ভালো করেই চিনে। কিরে সত্যি করে বল, প্রেম টেম করছিস নাকি? চাচি বা চাচা জানলে কি হবে বুঝছিস? এখানেই তোর পড়াশোনা ইস্তফা দিতে হবে। তিতির খুব ভয় পেয়ে গেল এবার। আমি কাউকে চিনি না রে রবিন, আমার ফোন নাম্বার সে কই থেকে পাইবে বল? বাবা তো আমায় ফোন কিনে দিছে, 1 সপ্তাহ হয়নি। তুই তো আমাকে ভালো করেই চিনিস, আমি এমন কাজ কোনোদিনও করব না। এমনি বাসায় সময় পাই না, আমার খুব ভয় করছে রে। কে পাঠালো এগুলো? আরে বেকুব, ভাত দে তো, পরে গবেষণা করবে, এখন এটা পড়ি। আর তুই ভালো করে শোন,
বলে রবিন পড়তে লাগলো। চিঠিটা একান্ত গোপনীয়, চিঠির মালিকই যেন পড়ে এমন কথা সর্বপ্রথমেই চিঠিতে লেখা আছে। শেষে রবিন চিঠিটা তিতিরের হাতে দিয়ে হতাশ গলায় বলল, নে তুই পড়। আমার আর পড়ার অনুমতি নাই বলে তিতিরের হাতে চিঠিটা গুজিয়ে দিল রবিন। এবার তিতির পড়তে লাগলো। তিতির, আপনাকে কি নামে ডাকি বলেন তো? তিতির না আমার ময়ূরাক্ষী। আমার ময়ূরাক্ষী, শুধু আমারই। আপনার চুলের স্টিকের অর্ধেক আমার কাছে রেখে দিলাম। নিশ্চয়ই একটা সময় আসবে যেদিন বাকি অর্ধেকটা আমি নিজ হাতে আপনাকে দিব। ভালোবেসে ফেলেছি, এবং খুবই ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই ভালোবাসা এভাবে প্রকাশ করলাম। অনেক কিছু দেওয়ার আছে আর পাওয়ারও আছে। ময়ূরাক্ষীর দায়িত্বটাই আমি আপনাকে সঁপছি, তাই আশা করি নিজের খেয়াল রাখবেন আর আমার ময়ূরাক্ষীর হেফাজত করবেন। অচেনা অতিথি। পুরোটা পড়ে তিতিরের শরীর থরথর করে কেঁপে উঠল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।